নমস্কার, নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম। হঠাৎ গুলির শব্দ, হিলি সীমান্তে লুটিয়ে পড়লেন বিএসএফ জওয়ান, হেলিকপ্টারে আনা হচ্ছে কলকাতায়। প্রাথমিক দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন, বছর শেষে সুপ্রিম কোর্টের বেনজির নির্দেশ। বিক্রি হয়ে যাচ্ছে আস্ত রাইটার্স বিল্ডিং, কে কিনছে? উঠল বিরাট প্রশ্ন। সিবিআই ঠিক পথে তদন্ত করছে না, প্রমাণ পাওয়া গেল। সন্দীপ জামিন পেতেই ফুঁসে উঠলেন তিলোত্তমার বাবা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভার সাংসদ হলেন তৃণমূলের ঋতব্রত, শুভেচ্ছা জানালো দল। এবার সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতির ডাক। ছাত্রদের অস্ত্রশিক্ষা নিতে বললেন বাংলাদেশের প্রাক্তন মেজর। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। শুক্রবার সকাল প্রায় 11টা। সীমান্তে তখন ব্যাটালিয়ন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বিএসএফ এর একটি ব্যাটালিয়নের পরিবর্তে নতুন ব্যাটালিয়ন নামছে। তারই মধ্যে হঠাৎ শোনা গেল গুলির শব্দ। আতঙ্কে কেঁপে ওঠেন সবাই, ছুটে যান জওয়ানরা। ততক্ষণে লুটিয়ে পড়েছেন বিএসএফ জওয়ান, রক্তে ভেসে যাচ্ছে তার শরীর। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার গোবিন্দপুর বিওপির আগ্রা সীমান্ত এলাকার ঘটনায় গুরুতর আহত হয়েছেন 24 বছরের রাহুল সিং নামে ওই বিএসএফ জওয়ান। তিনি 17 নম্বর ব্যাটালিয়নে কর্মরত ছিলেন। কর্তব্যরত অবস্থায় অসাবধানতাবশত নিজের সার্ভিস বন্দুক থেকে গুলি লেগে আহত হয়েছেন তিনি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, গুলি পিছনে কোমরের উপর দিয়ে পেটের সামনে দিয়ে ফুঁড়ে বেরিয়ে যায় তাঁর। ওই জওয়ান সেই সময় পাহারারত ছিলেন। স্থানীয় বাসিন্দারা প্রথমে বিষয়টি দেখতে পান, তাঁরাই ক্যাম্পে খবর দেন। এই বিষয়ে জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল বলেন, অসাবধানতাবশত নিজেই গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পেরেছি। পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অবশেষে জামিন পাচ্ছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন ধরে জেলে বন্দী রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের মামলা থেকে অব্যাহতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। আজ শুক্রবার শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে, আগামী 1 ফেব্রুয়ারির মধ্যে পার্থকে জামিন দিতে হবে। তবে এই ক্ষেত্রে কয়েকটি বেনজির শর্ত দিয়েছে শীর্ষ আদালত। জামিন পাওয়ার পর কোনো সরকারি দপ্তরের দায়িত্ব নিতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ মন্ত্রী হতে পারবেন না। তবে বিচারে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গ বিধানসভার বিধায়ক হয়ে থাকতে পারবেন তিনি। রাইটার্স বিল্ডিং নামটার সঙ্গে জড়িয়ে আছে কলকাতার অনেক ইতিহাস। অতীতে স্মৃতি আঁকড়ে শহরের বুকে এখনও দাঁড়িয়ে আছে লাল রঙের সেই ভবন। একসময় রাজ্য সরকারের প্রধান দপ্তর হিসেবে থাকা এই ভবনে বহু বিশিষ্টি ব্যক্তি এসেছেন বিভিন্ন সময়। এই ভবন থেকেই রাজ্য চালিয়েছেন জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যরা। কথা ছিল, নতুনভাবে সাজানো হবে রাইটার্স বিল্ডিংকে। এবার সেই ভবন নিয়ে উঠল প্রশ্ন তুললেন বিজেপি নেতা অর্জুন সিং। প্রায় 11 বছর কেটে গিয়েছে, রাইটার্স বিল্ডিং ছেড়েছেন মমতা। বর্তমানে নবান্নের 14 তলায় বসেন তিনি। সরকারি দপ্তর সরিয়ে নেওয়ার পর রাইটার্স বিল্ডিংয়ে কাজও শুরু হয়েছিল। কলকাতার অন্যতম হেরিটেজ, প্রায় 250 বছরের পুরনো সেই ভবন সংস্কারের কাজ কতদূর এগোল? আর কি কখনো সেখানে দফতর নিয়ে ফিরবেন মমতা? সেই প্রশ্নই তুলেছেন অর্জুন সিং। তার দাবি, রাইটার্স বিল্ডিং বিক্রিও হয়ে যেতে পারে। তার সন্দেহ, শুধু রাইটার্স বিল্ডিং নয়, আলিপুর জেলও বিক্রি হয়ে যেতে পারে। 90 দিন কাটলেও চার্জশিট দিতে পারেনি সিবিআই। তিলোত্তমার খুন ও ধর্ষণ কাণ্ডে অবশেষে জামিন পেয়ে গিয়েছেন আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। জামিন পেয়েছেন তালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। এ খবর সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন তিলোত্তমার বাবা। TV9 বাংলায় রীতিমতো হতাশাও প্রকাশ করতে দেখা যায়। তিলোত্তমার বাবা বলেন, খুবই দুঃখজনক ঘটনা। তবে আমরাও ভাবছিলাম এমনটা হতে পারে, কারণ সিবিআই আগেই লিখে দিয়েছিল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে 9 দিনের মধ্যেই যা করার করব। তদন্ত যে ঠিক মতো হয়নি তার প্রমাণ তো পাওয়াই গেল। সিবিআই এর উপর এবার হতাশ হয়ে পড়ছি। আমরা আদালতে যাব। আদালত ছাড়া তো আমাদের কাছে কোনো রাস্তা খোলা নেই। সিবিআই এর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, ওরা যে তদন্ত ঠিক পথে করছেন না তার প্রমাণ পাওয়া গেল। উচ্চ আদালতে যেতে হবে এবার। ক্ষোভ প্রকাশ করেছেন চিকিৎসক সংগঠনের নেতা উৎপল বন্দ্যোপাধ্যায়ও। সিবিআই এর ভূমিকায় প্রশ্ন তুলেছেন তিনিও। জহর সরকারের ছেড়ে যাওয়া পদে অবশেষে এলেন তৃণমূলের শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তিনি রাজ্যসভার সাংসদ হলেন। শুক্রবার তৃণমূলের তরফে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর জানানোর পাশাপাশি ঋতব্রতকে শুভেচ্ছা জানানো হয়েছে। বাংলার শাসক দলের মতো জনতার কাজে যেভাবে ঋতব্রত নিজেকে সঁপে দিয়েছেন, তার সুফল পেলেন এবং তার রাজ্যসভায় যাওয়া গণতান্ত্রিক কাঠামোকে আরও মজবুত করবে। আরজি করের ঘটনার পরিপ্রেক্ষিতে জহর সরকারের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার কথা জানান দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সেই পদটি ফাঁকা হয়ে যাওয়ায় গুঞ্জন চলছিল, জহর সরকারের জায়গায় কাকে পাঠানো হবে সংসদের উচ্চকক্ষে। গত শনিবার 7 ডিসেম্বর সেই জল্পনার অবসান ঘটিয়ে এক্স হ্যান্ডেলে রাজ্যসভার প্রার্থী হিসেবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা করে রাজ্যের শাসক দল।
এই আসনে ঋতব্রতর বিরুদ্ধে আর কেউ মনোনয়ন জমা দেননি। তাই আজ 13 ডিসেম্বর শুক্রবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঋতব্রতকেই জয়ী ঘোষণা করা হল। তিনি হলেন রাজ্যসভার নতুন সাংসদ। কলকাতা দখল করার আজব দাবি। বাংলা, বিহার, ওড়িশা থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত সীমানা বিস্তারের ডাক। বাংলাদেশের উগ্রবাদী নেতাদের তর্জন গর্জন চলছেই। এবার সব সীমা ছাড়িয়ে সরাসরি ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে বলতে শোনা গেল এর চরমপন্থী নেতাকে। বাংলাদেশে ভারতীয়দের লাথি মেরে বের করে দেওয়ার হুমকি দিলেন গণ অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব তারেক রহমান। তাছাড়া ক্রমাগত ভারত বিরোধী বক্তব্য পেশ করে যাচ্ছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। নতুন নতুন উস্কানি দিয়ে চলেছেন বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মী নেতারা। অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের বক্তব্যে যেভাবে সমর্থনসূচক ধ্বনি উঠল, তাতে বোঝাই যাচ্ছে কতটা সফলভাবে ঘৃণা ছড়িয়ে দিচ্ছেন চরমপন্থী নেতারা। প্রশ্ন উঠছে, একদিকে সম্প্রীতি ও শান্তিরক্ষার আশ্বাস দিয়ে কিভাবে এই ধরনের বক্তব্য শুনে নীরব থাকছে প্রশাসন? এবার কি সত্যি সত্যি নৈরাজ্যের বাংলাদেশে পড়ুয়াদের হাতে উঠবে রাইফেল? এবার নজর রাখব আজকের আবহাওয়ার খবরে। গরমের মতোই ভয়াবহ শীত আসছে। রাজ্য জুড়ে শুরু হবে প্রবল শৈত্যপ্রবাহ। কতদিন চলবে এই ভয়ঙ্কর অবস্থা? আসছে ভয়াবহ শীত। হঠাৎ করেই বেশ অনেকটা তাপমাত্রা নেমে যাবে রাজ্য জুড়ে। জাঁকিয়ে পড়তে চলেছে শীত। 13 থেকে 15 ডিসেম্বর কনকনে শীতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 18 ডিসেম্বর পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। উত্তরে হাওয়া বইবে পশ্চিমবঙ্গের সব জেলায়। দু-এক জেলায় সকালের দিকে সামান্য কুয়াশা ছিল। এছাড়া দিনভর থাকবে আকাশ পরিষ্কার। পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে বইবে শৈত্যপ্রবাহ। শনি ও রবিবারও শৈত্যপ্রবাহের আশঙ্কা। এক ধাক্কায় বেশ অনেকটা নেমে গিয়েছে পারদ। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11 ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। দিন কয়েকের মধ্যে ঝুপ করে বেশ অনেকটা নেমে যাবে পারদ। কুয়াশায় আচ্ছন্ন হবে রাজ্যের বিভিন্ন জেলা। উত্তরবঙ্গেও জাঁকিয়ে পড়বে ঠান্ডা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।